हाई फ्रेंड्स, आज 22 অক্টোবর 2025। তো আজ থেকে বেশ কিছু মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম কলকাতার পুরনো কেল্লার ইতিহাস। তো সেখানে আমি একটা ঘটনার কথা বলেছিলাম, সেটা হচ্ছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, অন্ধকূপ হত্যা রহস্য। তো তখন আমি বলেছিলাম এই ব্যাপারটা ডিটেলস আমি পরে কোনো ভিডিও করে জানাবো বা টোটাল ইতিহাসটা। তো আজকে সেই ভিডিওটা করতে আজকে চলে এলাম। আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট জনস ক্যাথিড্রাল চার্চের সামনে। তো চলুন, ওখানেই সমস্ত ইতিহাসগুলো জানা যাবে। তো চলুন ভিতরে যাওয়া যাক। হচ্ছে সেন্ট জনস চার্চের গেটটা, আর এদিকটা হচ্ছে রাজভবন। অ্যাকচুয়ালি এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ধর্মতলা থেকে আসতে হবে। ধর্মতলা থেকে হেঁটে এলে 10-15 মিনিট লাগে। আর ওইদিকে রাজভবনটা এই চৌমাথার জাস্ট কর্নারেই আছে সেন্ট জনস চার্চটা। চলুন ভিতরে যাই। মনে হয় 10 টাকা টিকিট, আগে টিকিট কাটি। এখান থেকে মোটামুটি 10 টাকা টিকিট কাটতে হবে, এন্ট্রি ফিস। আর এখানে টাইমিংস হচ্ছে রোববার বাদ দিয়ে রেগুলার খোলা আছে, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর এখানে সব জায়গা মার্ক করা আছে কোন জায়গায় কোন দিকে যেতে হবে। যাই ভিতরে যাই। এই চার্চের চূড়াটি মেন বিল্ডিংয়ের থেকে একটু আলাদা। এটাকে বলে গথিক আর্কিটেকচার স্টাইল। শোনা যায় এই চার্চটি তৈরি করার সময় যে ইট বা পাথর ব্যবহার করা হয়েছিল সেটা গৌড় সাম্রাজ্যের ধ্বংসাবশেষ থেকে নিয়ে আসা হয়েছিল। এই গির্জাটি মোট 6 বিঘা 20 কাঠা জমির মধ্যে রয়েছে। আর এই গির্জাটির জন্য জমি দান করেছিলেন উত্তর কলকাতার শোভাবাজারের রাজবাড়ির প্রতিষ্ঠাতা নবকৃষ্ণদেব। তিনি প্রথম বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে জমিটি দান করেন। গ্রিক স্থাপত্য রীতিতে লন্ডনের সেন্ট মার্টিন অফ দ্য ফিল্ডের আদলে তৈরি এই চার্চটি 1787 সালের 24শে জুন সেন্ট জনের জন্মদিনে উদ্বোধন হয়েছিল বলে চার্চটির নাম রাখা হয় সেন্ট জনস চার্চ। ইংল্যান্ডের যে কোনো স্কুলে ইতিহাস পাঠ্যে ভারতবর্ষের ইতিহাস নিয়ে কিছু পড়ানো হোক বা না হোক, 3টি ঘটনা অবশ্যই সেখানে স্থান পায়। প্রথমটি হলো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, দ্বিতীয়টি পলাশির যুদ্ধ, আর তৃতীয়টি হলো সেই কুখ্যাত ব্ল্যাক হোল ট্র্যাজেডি, কলকাতার অন্ধকূপ হত্যার ঘটনা। অবিশ্বাস্য শোনালেও সত্যি, পলাশির যুদ্ধ ইংরেজদের বিজয়ের নেপথ্যে অন্যতম প্রধান কারণ ছিল এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি। কিন্তু কী ছিল সেই ভয়ঙ্কর রাতের কাহিনী? আজকের আলোচনায় আমরা তুলে ধরব ইতিহাসের সেই বহুল চর্চিত বিতর্কিত কলকাতার অন্ধকূপ হত্যার কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটা পুরো দেখবার অনুরোধ রইল। সালটা 1717। সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক শক্তি নিজের পায়ে ধীরে ধীরে দাঁড়াতে শিখছিল। এমন সময় গোটা ভারতবর্ষের মধ্যে বাংলা হয়ে উঠেছিল সবথেকে শক্তিশালী কেন্দ্র। তাই বাংলাকে নিজের কবজায় আনার জন্য ইংরেজরা তাদের সামরিক প্রতিরক্ষার বাহিনীকে মজবুত করার চেষ্টা শুরু করল। ভারতের বিভিন্ন কেন্দ্রে ব্রিটিশরা তাদের সামরিক দুর্গ নির্মাণ করতে শুরু করে। 1690 সালে ব্রিটিশদের এমনই একটি সামরিক ঘাঁটি গড়ে উঠল কলকাতার হুগলি নদীর তীরে, যেটাকে আমরা ফোর্ট উইলিয়াম নামে চিনি। কলকাতার সেই মনুমেন্টটি ছিল সেই বিতর্কিত অন্ধকূপ হত্যা কাহিনী এবং পলাশি যুদ্ধের আতুরঘর। 1756-তে মাত্র 21 বছর বয়সে সিরাজদৌল্লা বাংলার নবাব হওয়ার পর তিনি উপলব্ধি করেন ব্রিটিশদের ব্যবসার কারণে ভারতের অভ্যন্তরীণ বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এত দুর্গ বানানোর ব্যাপারটাও তিনি মেনে নিতে পারেননি। এ ব্যাপারে তিনি ব্রিটিশদের সাথে কথা বলতে চান, কিন্তু ব্রিটিশরা সিরাজদৌল্লাকে সেইভাবে গুরুত্ব দেননি। অবশেষে 1756 সালের 16ই জুন 50,000 সৈন্য, 500 হাতি এবং 50টি কামান নিয়ে ফোর্ট উইলিয়ামে উপনীত হন কলকাতা জয়ের জন্য। প্রসঙ্গত বলে রাখা দরকার, বর্তমান জিপিওটাই ছিল ব্রিটিশদের পুরনো কেল্লা, যেটা হুগলি নদীর তীরে। বর্তমান ময়দানের ফোর্ট উইলিয়াম নয়। নবাবের সাথে দুদিন যুদ্ধ করার পর ইংরেজ গভর্নর রজার ডেরেক ভালো করেই বুঝতে পারেন নবাবের সেনাবাহিনীর সাথে তাদের টিকে থাকা এক পক্ষে অসম্ভব। যে কারণে তিনি ইংরেজদের বাসিন্দাদের একটা বড় অংশ সঙ্গে নিয়ে 19শে জুন নদীপথে পালিয়ে যান এবং ইংরেজ সেনাপতি হলওয়েল 170 জন সৈন্যের একটি
দল নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গে থেকে যান। 20 জুন সকাল থেকে যুদ্ধ চলতে থাকে এবং দুপুর গড়াতে না গড়াতেই 25 জন ইংরেজ সৈন্য নিহত হন। সন্ধ্যার পর নবাবের সৈন্যরা দুর্গের দেওয়ালে সরাসরি আঘাত আনতে থাকেন। একজন ব্রিটিশ ওলন্দাজ সার্জেন্ট নদীর মুখের দিকে দুর্গের তোরণটি খুলে দেন। নবাবের বাহিনী সেই পথেই দুর্গের ভিতরে প্রবেশ করেন এবং হলওয়েল দিকবিদিক শূন্য হয়ে নবাবের কাছে নিজেকে আত্মসমর্পণ করেন। নবাব কিন্তু সেই মুহূর্তে প্রত্যেককে হত্যার নির্দেশ দিতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে তিনি তাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেন। উপরন্তু তিনি তাদেরকে নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দেন। কিন্তু রাতের বেলায় কিছু ইউরোপীয় সৈন্য মদ্যপান করে ঔদ্ধত্যমূলক আচরণ করেন এবং নবাব বাহিনীকে আক্রমণ করেন। এই খবর নবাবের কাছে পৌঁছলে নবাব একটি ঘরে তাদেরকে বন্দি করে রাখতে বলেন। সেই ঘরটি ছিল একটি মাত্র ছোট্ট জানালা বিশিষ্ট এবং যার দৈর্ঘ্য ছিল 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া। যে ঘরে 146 জন বন্দীকে ঠাসাঠাসি করে রাখা হয়েছিল। জুনের এই প্রচণ্ড গরম, তারপরে অতটুকু ঘরে 146 জন মানুষ, হঠাৎ করেই তাদের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয় এবং সকাল হতে না হতেই তাদের মধ্যে 123 জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মর্মান্তিক ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তবে এখন বিচার্য বিষয় হচ্ছে এই ঘটনার সত্যটা ঠিক কতটুকু। অনেকেই মনে করেন শুধুমাত্র নবাবের চরিত্র হরণের জন্য অন্ধকূপ থেকে জীবিত ব্রিটিশ কর্মচারী হলওয়েল মিথ্যে এবং কাল্পনিক এই ঘটনাটি প্রচার করেছিলেন। বাস্তবে এত ছোট একটি ঘরে 146 জনকে প্রবেশ করানো কোনো মতেই সম্ভব নয়। শ্রীমতী অ্যানি বেসান্ত এ বিষয়ে মত প্রকাশ করে বলেছেন যে জ্যামিতি প্রমাণ করেছে যে পাটিগণিতের অঙ্ক ভুল। এই সেই বিখ্যাত ব্ল্যাক হোল ট্র্যাজেডির জায়গাটা এইটু ঘরের মধ্যে ছিল, ভেঙে গেছে, এখন ভেঙে দিয়েছে। এই গেট দিয়ে ঢুকলে একদম সামনে। আর এই জায়গাটাই ছিল অ্যাকচুয়ালি যেটা এখন সেন্ট জন চার্চে আছে যে স্মৃতিসৌধটা এই জায়গায় ছিল। এটা 1940 সালে নিয়ে গেছে চার্চে। আর এই জায়গাটা হচ্ছে এই ঘরটার মধ্যে 146 জনকে বন্দি করে রেখেছিল। হচ্ছে বহুল চর্চিত বিতর্কিত ব্ল্যাক হোল মনুমেন্ট, ওই যে সামনে, চলুন যাই। এই সেই বিখ্যাত বিতর্কিত এবং চর্চিত ব্ল্যাক হোল মনুমেন্ট। অ্যাকচুয়ালি এই মনুমেন্টটা 1902 সালে তৈরি করেছিলেন লর্ড কার্জন এবং এটা ছিল ডালহৌসি মানে বর্তমান জিপিওর এক সাইডে ছিল, ওয়েস্ট কর্নার অফ দ্য ডালহৌসি স্কোয়ার, ওই জায়গাটা ছিল। কিন্তু 1940 সালে এর জন্য আন্দোলন করেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তারপরে এটাকে সরিয়ে নিয়ে এসে এখানে রাখা হয়। এবং এখানে যারা মারা গেছিলেন অন্ধকূপ হত্যা রহস্যে তাদের নামগুলোও দেওয়া আছে। 123 জন টোটাল মারা গেছিলেন অ্যাকর্ডিং টু হলওয়েল যে বইয়ে লিখে গেছিলেন তাতে উনি লিখেছিলেন 146 জনের মধ্যে 123 জন নাকি মারা গেছিলেন। তো তাদের নামগুলো এখানে অনেকের দেওয়া আছে। চার্চের সামনেই হচ্ছে লর্ড ব্রেবনের সমাধি, ওই হচ্ছে লর্ড ব্রেবনের সমাধি। চার্চের ঠিক উল্টো দিকে একটি বাগানের মধ্যে রয়েছে লর্ড ব্রেবনের সমাধি। লর্ড ব্রেবন ছিলেন গভর্নর অফ বেঙ্গল 1933 সাল থেকে 1937 সাল পর্যন্ত। ওনার স্ত্রীর নামে লেডি ব্রেবন কলেজ আজও কিন্তু বিখ্যাত।
চার্চের এক সাইডেই আছে লেডি ক্যানিংয়ের সমাধি। ওই যে লেডি ক্যানিংয়ের সমাধি যাই। চার্চের ঠিক পাশেই আছে লেডি ক্যানিংয়ের সমাধি। গভর্নর জেনারেল এবং ভাইসরয় অফ ইন্ডিয়া চার্লস ক্যানিংয়ের স্ত্রী ইনি আমাদের বাঙালিদের কাছে অমর হয়ে আছেন একটি মিষ্টির নামে, যে মিষ্টিটা তিনি খেতে ভালোবাসতেন, লেডি ক্যানি, যেটা কিনা লেডি ক্যানিং এর অপভ্রংশ হয়ে যাওয়া নাম। 1861 সালে তার মৃত্যুর পর তাকে কিন্তু প্রথম ব্যারাকপুরে সমাধি দেওয়া হয়েছিল, কিন্তু ভালো করে দেখাশোনার জন্য তার সমাধি নিয়ে আসা হয় এই চার্চে। হচ্ছে রহিলা ওয়ার মেমোরিয়াল, তো সেটাও এখানে রাখা আছে। ইংরেজদের অনেক সৈনিক এখানে মারা গেছিল। এবার এসে পৌঁছলাম রহিলা ওয়ার মেমোরিয়ালের সামনে। রহিলারা হলো পাকিস্তান ও আফগান সীমান্তের একটি উপজাতি। বাংলার নবাব আর রহিলাদের সাথে যখন যুদ্ধ হয় তখন ব্রিটিশরা নবাবদের সাহায্য করেছিল। সেই রহিলা যুদ্ধে বেশ কয়েকজন ব্রিটিশ সামরিক বাহিনীর স্মৃতির উদ্দেশ্যেই এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছিল এখানে। এই চার্চের ভিতরে ভিডিও করা বারণ, এবং এই চার্চের ভিতরে ওয়ারেন হেস্টিংসের ব্যবহৃত জিনিসপত্র, বিশেষ করে ওনার চেয়ার এখনও সংরক্ষণ করে রাখা আছে। দেখছি কি করা যায়। হচ্ছে ওয়ারেন হেস্টিংসের রুমটা, এখানে তার ব্যবহৃত জিনিসপত্র, ওই যে চেয়ার। পরিবেশটাও খুব শান্তশিষ্ট, খুব সুন্দর লাগলো চার্চের ভিতরটা। এবং ওয়ারেন হেস্টিংসের ব্যবহৃত জিনিসপত্র, ওনার চেয়ারটাও রাখা আছে সংরক্ষণ করে, খুব ভালো লাগলো। আর ভিতরে ফুলের গাছটা, টোটাল পরিবেশটা খুব সুন্দর, দেখভালও খুব সুন্দর হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। প্রচুর স্টাফ এখানে আছে, নিয়মিত এখানে মেনটেনেন্স হয়, এই জন্যই এত সুন্দর আছে। বেশ কিছু বিশিষ্ট মানুষদের সমাধি রয়েছে। এর মূল আকর্ষণ জব চার্নকের সমাধিটা, ওটা এই পথ দিয়েই যাই। এই হচ্ছে জব চার্নকের সমাধি। 2003-04 সাল অবধি 24শে আগস্ট কলকাতার প্রতিষ্ঠা দিবস পালিত হতো মহাসমারোহে। সেই উদযাপনের অঙ্গ হিসেবে স্মরণ করা হতো জব চার্নককে। মনে করা হতো তিনিই কলকাতার প্রতিষ্ঠাতা, পাঠ্যপুস্তকেও সেটা লেখা থাকতো। 1686 খ্রিস্টাব্দে 24শে আগস্ট চার্নক প্রথম পা রাখেন সুতানুটিতে। সেই দিনটাকেই কলকাতার জন্মদিবস মানা হতো। জব চার্নক কলকাতা প্রতিষ্ঠাতা কিনা তা নিয়ে অনেক মতবিরোধ আছে। চার্নক সুতানুটিতে পা রাখার অনেক আগে থেকেই, অন্তত 60 বছর আগে থেকেই সেখানে আর্মেনীয় বণিকদের বসতি ছিল, তাই কলকাতা শহর প্রতিষ্ঠার গৌরব তারাও দাবি করেন। কিন্তু কী প্রমাণ রয়েছে এই দাবির? কলকাতার আর্মেনিয়াম গোরস্থানের একটি কবরে নাম ফলকে লেখা তারিখই এই দাবির মূল প্রমাণ হিসেবে বিবেচিত হয়। সেই নাম ফলকের তারিখটি ছিল 1630 সালের 11ই জুলাই। 2001 সালে এই নিয়ে একটি মামলা হয় হাইকোর্টে। আদালত 5 জনের একটি কমিটি গঠন করে
এবং 2002 সালের নভেম্বর মাসে ওই কমিটি রিপোর্ট পেশ করে। তাতে বলা হয় কলকাতার কোনো নির্দিষ্ট জন্মদিন থাকা সম্ভব নয়, চার্নক আসার অনেক আগে থেকেই কলকাতায় অস্তিত্ব ছিল। তার পরের বছর রাজ্য সরকার সেই কমিটির রিপোর্ট মেনে নেন। তারপর আদালত নির্দেশ দেন যে পাঠ্যপুস্তকে সহ অন্য কোনো জায়গায় কলকাতার জন্ম তারিখ উল্লেখ করা যাবে না, আর কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে চার্নকের নামও লেখা যাবে না। চার্নক বিয়ে করেছিলেন এক ভারতীয় নারীকে। অবশ্য এই নিয়ে অনেক বিতর্ক আছে। চার্নক একটি সতীদাহ প্রথা দেখতে যান, কিন্তু পরে মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন নিজের আবাসে। সেই তরুণীকেই পরবর্তী সময় চার্নক বিয়ে করেন এবং মেয়েটির নতুন নাম দেন মারিয়া। চার্নক দম্পতির ঘরে 4 সন্তান জন্ম নেয়। 1692 সালে স্ত্রীর মৃত্যুর পর তিনি স্ত্রীকে হিন্দু রীতি অনুযায়ী না পুড়িয়ে কবরস্থ করেন। কবরের ওপরে একটি সৌধ নির্মাণ করেন। জব চার্নক মৃত্যুবরণ করেন 1693 সালের 10ই জানুয়ারি কলকাতায়। সেন্ট জনস কবরস্থানের উত্তর দিকের দেওয়ালের পাশে তাকে সমাধিস্থ করা হয়। তার মৃত্যুর বছর 4 পরে জামাতা চার্লস আয়ার কবরের ওপরে একটি বড়সড় অষ্টভুজাকার 4টি খাড়া স্মৃতিফলক বিশিষ্ট সমাধিসৌধ নির্মাণ করেন। জব চার্নকের এই স্মৃতি নিয়ে এখনও ঠায় দাঁড়িয়ে আছে সেই সমাধিসৌধটি। এই ধরনের ব্লগ দেখতে হলে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকুন। আমি ঐতিহাসিক জিনিস পছন্দ করি এবং সেগুলো আগামী দিনে আরও ভালো করে দেখাবার চেষ্টা করব। চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং পরবর্তীকালে এই ধরনের ব্লগ নিশ্চয়ই আবার করার চেষ্টা করব। ধন্যবাদ।